আজকের নাটক চিরকুমার সভা। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রযোজনা আশরাফুজ্জামান। নাট্যানুষ্ঠান চিরকুমার সভা। কি হলো, কথা বলছো না কেন? কথা না বলাই উচিত। তোমার নিজের মন হলে দেখতুম কেমন চুপ করে বসে থাকতে। ওরা আমার বোন কি না? নিজের বনে এবং স্ত্রীর বনে যে কত প্রভেদ, তাই কাঁচা বয়সেই বুঝে নিয়েছো। তা ভাই, শ্বশুরের কোনো কন্যাটিকেই পরের হাতে সমর্পণ করতে মন সরে না। এ বিষয়ে আমার ঔদার্যের অভাব আছে, তা স্বীকার করতেই হবে। থামো তো। দিনের মধ্যে একটা সময় ঠিক করো যখন তোমার ঠাট্টা বন্ধ থাকবে, যখন তোমার সঙ্গে দুটো একটা কাজের কথা হতে পারবে। আচ্ছা, যা বলো তাই শুনবো। খাতায় নাম লিখিয়ে তোমার ঠাট্টা নিবারণী সবার সভ্য হব। তা কি কথা হচ্ছিল? শ্যালীদের বিবাহ? উত্তম প্রস্তাব। দেখো, এখন বাবা নেই, মা তোমারই মুখ চেয়ে আছেন। তোমারই কথা শুনে তিনি বেশি বয়স পর্যন্ত লেখাপড়া শেখাচ্ছেন। এখন যদি সৎপাত্র না জুটিয়ে দিতে পারো তাহলে কি অন্যায় হবে ভেবে দেখো দেখি। আমি তো তোমাকে বলেইছি, কোনো ভাবনা করো না। আমার শ্যালীপতিরা গোকুলে বাড়ছেন। গোকুলটি কোথায়? যেখান থেকে এই হতভাগ্যকে তোমার গোষ্ঠে ভর্তি করেছো, আমাদের সেই চিরকুমার সভা। প্রজাপতির সঙ্গে তাদের যে লড়াই। আমিও এককালে সেই সবার সভাপতি ছিলাম। বেশ কজন সভ্য এখন বিবাহযোগ্য হয়ে উঠেছেন, এখন পাতে দিলেই হয়। আমারও প্রতিজ্ঞা ছিল স্ত্রী শব্দ পর্যন্ত মুখে উচ্চারণ করব না, কিন্তু শেষকালে। আবার তোমার ঠাট্টা শুরু হলো। ওই যে শৈল এসেছে। আয় শৈল। মুখুজ্জি মশাই, তোমার শ্যালিকা দুটির যে বিপদ। যদি অরক্ষণীয় হয়ে থাকেন তো আমি আছি। ব্যাপারটা কি? মার কাছে তাড়া খেয়ে রসিকদা কোথা থেকে একজোড়া কুলিনের ছেলে এনে হাজির করেছেন। মা স্থির করেছেন তাদের সঙ্গে দুই মেয়ের বিবাহ দেবেন। ওরে বাসরে, একেবারে বিয়ের এপিডেমিক! এক বাড়িতে একসঙ্গে দুই কন্যাকে আক্রমণ! ভয় হয় পাছে আমাকেও ধরে। বড় থাকি কাছাকাছি, তাই ভয়ে ভয়ে আছি। নয়ন বচন কোথায় কখন বাজিলে বাঁচি না বাঁচি। এই তোমার কাব্য করার সময় হলো? কি করব ভাই, রোশন চোখই বাজাতে শিখিনি, তাহলে ধরতুম। বলো কি, দুই শ্যালীর উদ্বাহ বন্ধন? কিন্তু এত তাড়াতাড়ি কেন? বৈশাখ মাসের আসছে বছরে আকাল পড়বে, তার আগে বিয়ের দিন নেই। কিন্তু তাদের বাঁচাতে হলে আর দেরি করো না মুখুজ্জি মশাই। তোমার সেই চিরকুমার সভার বিপিন আর শ্রীশবাবুকে একটু তাড়া না দিলে চলছে না। ছেলে দুটি চমৎকার, নেপো আর নীরর সঙ্গে দিব্যি মানাবে। কিন্তু অসময়ে তাড়া লাগালে যে চমকে যাবে। ডিমের খোসা ভেঙে ফেললেই কিছু পাখি বেরোয় না। যথোচিত তা দিতে হবে, তাতে সময় লাগে। বেশ, তা দেবার ভার আমি নেব। পুরুষ বেশে ওদের সভার সভ্য হব, তারপর সভা কদিন টেকে আমি দেখে নেব। বাবা বাবা, চমৎকার বুদ্ধি! আমিও জন্মটা বদলে নিয়ে আরেকবার সভ্য হব। একবার তোমার দিদির হাতে নাকাল হয়েছি, এবার তোমার হাতে। ছি মুখুজ্জি মশাই, তুমি সেকেলে হয়ে যাচ্ছ। সেদিকটা আমি দেখব, তুমি ওদিকটা সামলাও। রসিক দাদার কুলিন ছেলেরা যে আজ মেয়ে দেখতে আসছে। ওদের আমি দেখবো? বুঝতে পারছি না কি ঘটাবে তোমরা। দিদি, আমাদের হাতে ছেড়ে দাও। যুদ্ধবিদ্যার এখন অনেক বদল হয়ে গেছে, আমরা নতুন অস্ত্র নিয়ে এগোবো, তুমি ভেবো না। মুখুজ্জি মশাই, আজ কি তোমার বন্ধুদের নিমন্ত্রণ আছে? জল খাবারের আয়োজন হচ্ছে যেন। নৃপ, বই পড়ে চোখ কানা করলে, কিন্তু আজ 18 নম্বর মধুমিস্ত্রির গলিতে কার আকর্ষণে কে এসে পড়ছে সেটা অনুমান করতে পারলে না? বুঝেছি শেষ দিদি, তোর বর আসছে, তাই আমার বাচক নাচছিল। নীর, তোর বাচক নাচলে আমার বর আসবে কেন রে? কিন্তু জল খাবার তো দুটি লোকের জন্য দেখলুম, শেষ দিদি কি স্বয়ংবরা হবে নাকি? আমাদের ছোট দিদিও বঞ্চিত হবেন না। আহা মুখুজ্জি মশাই, কি সুসংবাদ শোনালে। এই নাও আমার গলার হার আর দু হাতের বালা। ছি নীরো, হাত খালি করিস নি। আজ আমাদের বরের অনারে পড়ার ছুটি দিতে হবে কিন্তু। আহ, কি বড়বড় করছিস! দেখো তো ভাই মেজ দিদি, ওকে ওই জন্যই তো বর্বরা নাম দিয়েছি। ওই বর্বরে ভগবান তোমাদের কটি সহদরাকে এই একটি অক্ষয় বর দিয়ে রেখেছেন, তবু তৃপ্তি নেই। সেই জন্যই তো লোভ বেড়ে গেছে। দেখছো তো শেষ দিদি কিরকম চঞ্চল হয়ে উঠেছে।
না বলে যায় পাছে সে, না বলে যায় পাছে সে, আখি মোর ঘুম না জানে, না বলে যায় পাছে সে। নিরু, এটা তো আগন্তুকদের লক্ষ্য করে তৈরি হয়নি। কাছের মানুষটি কে বলো তো? যে পথিক পথের ভুলে এলো মোর প্রাণের কোলে, যে পথিক পথের ভুলে এলো মোর প্রাণের কোলে, পাছে তার ভুল ভেঙে যায় চলে যায়, কোন জানে আখি মোর ঘুম না জানে। এ তো আমার সঙ্গে মিলছে, কিন্তু ভাই জেনে শুনেই পথ ভুলেছি, সুতরাং সে ভুল ভাঙাবার রাস্তা রাখিনি। না বলে যায় পাছে সে, আখি মোর ঘুম না জানে, না বলে। না না গো না, করুণা ভাবনা, না না গো না, করুণা ভাবনা, যদি বানিসে যায় যাব না যাব না, না না গো না, করুণা ভাবনা। ওরে পাষণ্ড ভণ্ড অকাল কুষ্মাণ্ড, কেন হে মত্ত মন্থর কুঞ্জ কুঞ্জর পুঞ্জ অঞ্জন বর্ণ? তুমি কি আমার শ্যালী পুষ্পবনে দাবানল আনতে চাও? রসিক দাদা, তোমারই বা তাতে কি লাভ? এ শৈল, কি করি ভাই, বছরে বছরেই তোর বোনদের বয়স বাড়ছে, বড় মা আমারই দোষ দেন, বলেন ঘরে বসে খাচ্ছ, মেয়েদের জন্য দুটো বর দেখে দিতে পারো না? তা তুমি পারো, কিন্তু তোমার সঙ্গে আমার পরামর্শ আছে। তার রাজি আছি ভাই, যেরকম পরামর্শ চাও তাই দেব। আমার এই গুণটি আছে, আমি সকলের মতের সঙ্গে মত দিয়ে যাই বলেই সবাই আমাকে প্রায় নিজের মতোই বুদ্ধিমান ভাবে। তুমি অনেক কৌশলে তোমার পসার বাঁচিয়ে রেখেছো, তার মধ্যে তোমার ওই টাক একটি। কিন্তু এবার তোমাদের কাছে ধরা পড়ে গেছে ভাই। ধরা যদি পড়ে থাকো তো চলো, যা বলি তাই করতে হবে। হ্যাঁ, ভয় নেই দিদি, এমন দুটি কুলিনের ছেলে জোগাড় করেছি, কন্যাদায়ের দুঃখের চেয়েও যারা হাজার গুণ অসহ্য। তাদের দেখলে বড় মাতার মেয়েদের জন্য এ বাড়িতে চিরকুমারী সভা স্থাপন করবেন। যাই ভাই, তিনি আবার ডেকে পাঠিয়েছেন। মুখুজ্জি মশাই, আজ্ঞা করো। কুলিনীর ছেলে দুটোকে কোনো ফিকিরে তাড়াতে হবে। তা তো হবেই। বাবু, দুটো বাবু এসেছে। ওই বুঝি তারা এলো। দিদি আর মা ভাড়ারে রয়েছেন, ওদের অবকাশ হবার পূর্বে ওদের কোনো রকমে বিধি করে এসো, যাও। আসুন আসুন মিস্টার ন্যাথানিয়েল, আসুন মিস্টার জেরেমায়া। ওরে বরফ জল নিয়ে আয় রে, তামাক দে। আগে আমার নাম মৃত্যুঞ্জয় গাঙ্গুলি। অধমের নাম দারুকেশ্বর মুখোপাধ্যায়। ছি মশাই, ও নামগুলো এখনো ব্যবহার করেন বুঝি? এখনো বুঝি খ্রিস্টান নামকরণ হয়নি? তাতে কিছু আসে যায় না, এখনো ঢের সময় আছে। তা মুরগি হবে না মটন হবে? মুরগি ভালো, কটলেট কি বলেন? মটনটাই বা মন্দ কি, চপ। ভয় কি দাদা, দুই হবে। তা খেতে খেতেই কাজের কথা হবে। ওরে কে আছিস, মোড়ের মাথার হোটেল থেকে কলিমুদ্দি খান সামাকে ডেকে আন। তা বিয়ার না শেরি? হুইস্কির বন্দোবস্ত নেই বুঝি? এই তো পুরুষের মতো কথা। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন। আসল কথাটা জিজ্ঞাসা করা হয়নি। এদিকে সব ঠিক, আপনারা রাজি তো? ব্যাপটাইজড আজই তো হবেন? সেটা কি রকম? কেন, কথাই তো আছে খ্রিস্টান মতে বিয়ে হবে। খ্রিশ্চান মতে কি মশাই? মশাই ন্যাকামি রাখুন, যেন কিছুই বোঝেন না। না মশাই, আমরা জাত খোয়াতে পারবো না, আমাদের বিয়ে করে কাজ নেই। চলো হে দ্বারকেশ্বর, চলো। চলো চলো, যত সব।
রসিক দাদা, যে কি শৈল? তোমার সঙ্গে পরামর্শ আছে। আমরা যে চিরকুমার সভার সভ্য হব, তুমি আমার বাহন হবে। কিন্তু মা যদি টের পান। তিন কন্যাকে স্মরণ করে মা মনে মনে এত অস্থির হয়ে ওঠেন যে তিনি আমাদের আর খবর রাখতে পারেন না। তার জন্য ভেবো না। আবেদনপত্রের সঙ্গে প্রবেশিকার 10টা টাকা পাঠিয়ে দিয়ে বসে আছি। বাকি যা করবার তুমি করবে। এই যে মুখুজ্জে মশাই, আমার সেই থেকে শুধু হাসি পাচ্ছে। তুমি কি বানর বানিয়ে না তাদের ছেড়ে দিলে? বানর কেউ বানাতে পারে না শৈল, ওটা পরমা প্রকৃতি নিজেই বানিয়ে রাখেন। এই যে তুমি সব শুনেছ? দিদি, দিদি আজ একটা কিষ্কিন্ধা কাণ্ড হয়ে গেল। শুনেছি লঙ্কা কাণ্ডেরও আয়োজন চলছে। এবার চিরকুমার সবার স্বর্ণলঙ্কায় আগুন লাগাবার পালা। শৈল তার মধ্যে কে? উনি হচ্ছেন স্বয়ং আগুন। এক ব্যক্তি ওকে লেজে করে নিয়ে যাবেন। আমি কিছুই বুঝতে পারছি না। শৈল, তুই চিরকুমার সবাই যাবি নাকি? আমি সভ্য হব। কি বলিস তার ঠিক নেই। মেয়ে মানুষ আবার সভ্য হবে কি? আজকাল মেয়েরা যে সভ্য হয়ে উঠছে দিদি, তাই আমি শাড়ি ছেড়ে চাপকান ধরবো ঠিক করেছি। বুঝেছি, ছদ্মবেশে সভ্য হতে যাচ্ছিস। চুলটা তো কেটেছিস। তোমাদের যা খুশি করো, আমি এর মধ্যে নেই। না না, তুমি এ দলে ভিড়ো না। আর যার খুশি পুরুষ হোক, আমার অদৃষ্টে তুমি চিরদিন মেয়েই থেকো। যাই বলো, অক্ষয়বাবু যখন আমাদের সভায় ছিলেন তখন আমাদের চিরকুমার সভা জমেছিল ভালো। আমাদের সভাপতি চন্দ্রবাবু কিছু কড়া। অক্ষয়বাবু থাকতে রস কিছু বেশি জমে উঠেছিল। চিরকৌমার চবাতের পক্ষে রসাধিক্যটা ভালো নয়, আমার তো এই মত। আমার মত ঠিক উল্টো। আমাদের ব্রত কঠিন বলি রসের দরকার বেশি। চিরজীবন বিবাহ করব না এই প্রতিজ্ঞাই যথেষ্ট। তাই বলি কি সব দিক থেকে শুকিয়ে মরতে হবে নাকি? যাই বলো, হঠাৎ চিরকুমার সভা ছেড়ে বিবাহ করে অক্ষয়বাবু আমাদের সভাটিকে যেন আলগা করে দিয়ে গেছেন। ভেতরে ভেতরে আমাদের সকলেরই প্রতিজ্ঞার জোর কমে গেছে। কিছু মাত্র না, আমার নিজের কথা বলতে পারি, আমার প্রতিজ্ঞার বল আরো বেড়েছে। এই একটা সুখবর দি শোন, পূর্ণ কাল কুমার সভার সভ্য হয়েছে। পূর্ণ? বলো কি? তাহলে তো শিলা জলে ভাসলো। শিলা আপনি ভাসে না হে, তাকে আর কিছুতে অকুলে ভাসিয়েছে। কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এ সবাই কৌশিক আকর্ষণ, চুম্বক আকর্ষণ প্রভৃতি কোনো আকর্ষণেরই তো বালাই নেই। কে বলে নেই? পর্দার আড়ালে আছে। পূর্ণ এর সবাই সভ্য হবার পর থেকে আমি লক্ষ্য করে দেখেছি যে তার দুটি চক্ষু সর্বদা ওই দরজার দিকের পর্দাটার রহস্য ভেদ করবার জন্যে নিবিষ্ট। আমি কারণ খুঁজতে গিয়ে দেখি পর্দার নিচের ফাঁক দিয়ে দুখানি চরণ দেখা যাচ্ছে। চরণ? হ্যাঁ। চরণ দুটি কার শুনি? আমাদের সভাপতির ভাগ্নি, নাম নির্মলা। ভাগ্নি? সর্বনাশ, এখানেই থাকেন? সন্দেহ মাত্র নেই। সভাপতি মশাই নিজে নীরোগ, কিন্তু রোগের ছোঁয়াচ নিয়ে ফেরেন। সেই পা দেখেই পূর্ণ সভ্য হলো। সন্ধ্যাবেলায় পূর্ণ চন্দ্রবাবুর কাছে পড়ার নোট নিতে যেত। তিনি কি কুমারী? কুমারী বই কি, কুমার সভার মহামারী। তাহলে আমাদের সভার কাজ আরম্ভ হোক। আজ একটি প্রশ্ন উঠেছে, আমাদের একটি কাজ অবলম্বন করা। কাজ করা যদি উদ্দেশ্য হয়, তবে সেটা কোনো এক সময়ে শুরু করা উচিত। আমরা এই সবার যোগ্য কি অযোগ্য, কাজেই তার পরিচয় হবে। এই প্রশ্নের জন্যই আমরা এতদিন অপেক্ষা করেছিলাম কি করতে হবে। বন্ধুগণ, কাজই একমাত্র ঐক্যের বন্ধন। একসঙ্গে যারা কাজ করে তারাই এক। বিপিনবাবু আজ প্রশ্ন তুলেছেন কি করতে হবে। এ প্রশ্নকে নিপতে দেয়া হবে না। সভ্য মহাশয়গণ, আপনারা উত্তর করুন কি করতে হবে। আমাকে যদি প্রশ্ন করেন কি করতে হবে, আমি বলি আমাদের সকলকে সন্ন্যাসী হয়ে দেশের গ্রামে গ্রামে দেশ হিতব্রত নিয়ে বেড়াতে হবে। উত্থাপিত প্রস্তাব সম্বন্ধে পূর্ণবাবুর অভিমত জানতে পারলে আমার মন্তব্য প্রকাশ করবার অবসর পাই। অদ্য বিশেষ সভার ঐক্যবিধানের জন্য একটা কাজ অবলম্বন করবার প্রস্তাব করা হয়েছে, কিন্তু কাজের প্রস্তাবে যা বলা হয়েছে তা গ্রহণযোগ্য কিনা সে সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। অতএব আমার প্রস্তাব এই যে সভাপতি মহাশয় আমাদের কাজ নির্দেশ করে দেবেন এবং আমরা তা শিরোধার্য করে নিয়ে বিনা বিচারে পালন করে যাব। কার্য সাধন এবং ঐক্য সাধনের
এই একমাত্র উপায় আছে। আমাদের প্রথম কর্তব্য দেশের দারিদ্র্য মোচন এবং তার আশু উপায় বাণিজ্য। আমরা এই কয়জনে বড় বাণিজ্য চালাতে পারি না, কিন্তু তার সূত্রপাত করতে পারি। মনে করো, যদি আমরা দেশলাই সম্বন্ধে পরীক্ষা আরম্ভ করি, এমন যদি একটা কাঠি বের করতে পারি যা সহজে জলে শীঘ্র নেবে না এবং দেশের সর্বত্র প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাহলে দেশে সস্তা দেশলাই নির্মাণের কোনো বাধা থাকে না। কাজেই কোন কাঠি সবচেয়ে দাহ্য তার সন্ধান করা চাই। খুঁজলে পাওয়া যাবে না? খুব পাওয়া যাবে, হয়তো দেখবেন হাতের কাছেই আছে। মশাই, প্রবেশ করতে পারি? আরে অক্ষয় বাবু যে, হে আসুন আসুন। আমি আপনাদের ভূতপূর্ব সভ্য, সেই ভরসাতেই এসেছিলুম। জানি পান, তামাক ও পত্নী আপনাদের সবার নিয়ম বিরুদ্ধ, অথচ ওই 3টি বদভ্যাসী আমাকে কাবু করেছে। সুতরাং চটপট কাজের কথা সেরেই বাড়িমুখো হতে হবে। আপনি যখন সভ্য নন, তখন আপনার সম্বন্ধে সভার নিয়ম নাই খাটালেন। তাহলে আমার প্রস্তাবটা শুনুন। আমার কোনো মফস্বলের ধনী বন্ধু তার একটি সন্তানকে আপনাদের কুমার সভার সভ্য করতে ইচ্ছে প্রকাশ করেছেন। বাপ ছেলেটির বিবাহ দিতে চান না? বিবাহ সে কোনো রকমেই করবে না, সে সম্বন্ধে আপনারা নিশ্চিন্ত থাকুন। তার দূর সম্পর্কের এক দাদা সদ্য সভ্য হবেন, তার সম্বন্ধেও নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ যদিচ তিনি আপনাদের মতো সুকুমার নন, কিন্তু আপনাদের চেয়ে তিনি বেশি কুমার। তার বয়স 60 পেরিয়ে গেছে। সভ্য পদপ্রার্থীদের নামধাম বিবরণ? অবশ্যই তাদের নামধাম বিবরণ একটা আছেই, সবাকে তা থেকে বঞ্চিত করতে পারা যাবে না। কিন্তু আপনাদের এই একতলার স্যাঁতস্যাঁতে ঘরটি স্বাস্থ্যের পক্ষে অনুকূল নয়। অক্ষয় বাবু, আপনি জানেন তো আমাদের আয়ের কথাটা আর প্রকাশ করবেন না। জানি ও আলোচনাটা চিত্তপ্রফুল্লকর নয়। ভালো ঘরের বন্দোবস্ত করে রাখা হয়েছে, চলুন না আজই সমস্ত দেখিয়ে শুনিয়ে আনি। সবার স্থান পরিবর্তন করা কি দরকার? কেন, এ বাড়ি থেকে ও বাড়ি করলেই কি আপনাদের চিরকৌমার্যের প্রদীপ হাওয়ায় নিভে যাবে? এই ঘরটি তো আমাদের মন্দ বোধ হয় না। মন্দ নয়, কিন্তু এর চেয়ে ভালো ঘর শহরে দুষ্প্রাপ্য হবে না। আমি বলছি ঘরটা একবার দেখে আসা যাক না। আমারও তাই মত। চন্দ্রবাবু, আসুন না দেখিয়ে আনি। চলুন, শ্রীশর বিপিন বাবু যখন বলছেন। কিন্তু আমি বলছি বিলাসিতার দিকে না গিয়ে খানিকটা কষ্ট সহিষ্ণুতা অভ্যাস করা ভালো। দেখো পূর্ণবাবু, সত্যি কথা বলছি তোমাকে, চিরকুমার সবার ফ্রন্টিয়ার পলিসিতে আমরা পর্দা জিনিসটার অনুমোদন করি নে। ওইখান থেকে শত্রু প্রবেশের পথ। মানে কি হলো? পর্দার মতো উড়ুক্ষ জিনিস অল্প একটু হাওয়াতেই চঞ্চল হয়ে ওঠে। কুমার সভা সে যোগ্য নয়। নির্মল। কি মামা? নির্মল, আমার গলার বোতামটা খুঁজে পাচ্ছি না। বোধহয় ওখানেই কোথাও আছে। একবার খুঁজে দেখো তো। তুমি কোথায় কি ফেলো, আমি কি খুঁজে বের করতে পারি? তুমিই তো পারো নির্মল। আমার সমস্ত ত্রুটি সম্বন্ধে এত ধৈর্য আর কার আছে? কি হয়েছে বলো দেখি নির্মল? আকাশে একটুখানি মালিন্য দেখছি যেন। আমাকে তোমাদের চিরকুমার সভা থেকে বিদায় দিচ্ছ কেন? আমি কি করেছি? বিদায়? সে সবার সঙ্গে তোমার যোগ কি? বারে, দরজার আড়ালে থাকলে বুঝি যোগ থাকে না? যোগ রেখে লাভ কি? এক সময়ে তো বিবাহ করে তোমাকে সংসারের কাজে প্রবৃত্ত হতে হবে। বিবাহ আমি করব না। তবে কি করবে বলো? দেশের কাজে তোমাকে সাহায্য করব। কিন্তু অন্য যারা সভ্য আছেন, তারা কি একজন ব্রতধারিণী স্ত্রীলোককে অসংকোচে নিজের দলে গ্রহণ করতে পারবেন না? মামা, এই যে বোতাম তোমার গলায়। ও হ্যাঁ, তাই নাকি? দেখো তো কে এলো। বোধহয় সভ্যদের কেউ। আমি ভেতরে যাচ্ছি। ও পূর্ণবাবু, এসো এসো এসো। চন্দ্রবাবু, সে কথাটা কি আপনি ভেবে দেখলেন? আমাদের সভাটিকে স্থানান্তর করা আমার বিবেচনায় ভালো হচ্ছে না। আজ আরেকটি কথা উঠেছে। আমার একটি ভাগ্নি আছেন বোধহয় জানো। আপনার ভাগ্নি? হ্যাঁ, তার নাম নির্মলা। আমাদের চিরকুমার সভার সঙ্গে তার হৃদয়ের খুব যোগ আছে। বলেন কি? আমার বিশ্বাস তাঁর অনুরাগ এবং উৎসাহ আমাদের কারো চেয়ে কম নয়। আমিও সেটা বেশ অনুমান করতে পারি।
পূর্ণবাবু, তোমারও কি ওই মত? কি মত বলছেন? অর্থাৎ যথার্থ অনুরাগী স্ত্রীলোক আমাদের কঠিন কর্তব্যের পথে বাধা না হয়ে সহায় হতে পারেন? সে বিষয়ে আমার লেশমাত্র সন্দেহ নেই। পুরুষের উৎসাহকে নবজাত শিশুটির মতো মানুষ করে তুলতে পারে কেবল স্ত্রীলোকের উৎসাহ। তাহলে নির্মলা যদি চিরকুমার সভার সভ্য হবার জন্য প্রার্থী থাকে, তাকে আমরা সভ্য না করব কেন? কোনো নিষেধও দেখছি না। আজই সভায় প্রস্তাব পেশ করব। উফ, যা মানিয়েছে! মেয়ে বলেই তোমাকে চেনা যায় না মেজদি। আমরা দুই স্বয়ংবরা তোমাকে আমাদের প্রতিরূপে বরণ করলুম। এই যে মালা। ও আবার কি? ভয় নেই ভাই, আমরা দুই সতীনে তোমাকে নিয়ে ঝগড়া করব না। তা তো করবি না, কিন্তু যখন সত্যি স্বামীর ঘরে যাবি তখন কি হবে? তখনকার কথা তখন ভাবা যাবে। ওই যে রসিক দাদা আসছেন, আজ থেকে নাকি তোদের সভা এখানেই বসবে। এ ভাই, আমার মতো অসভ্যটাকে তোরা সভ্য করলি, এখন বিপদ না ঘটে? বিপদ হবে কেন? রণভেরি ধ্বনিত করলেই আমি হাজির হব। আমি কি ডরাই সখী কুমার সভারে, নাহি কি বলে ভূজ মৃণালে। যথেষ্ট বল আছে। এসো একটু ঘরটা গুছিয়ে ফেলি, সবার উপযুক্ত করে তুলতে হবে। নিপো হাত লাগা, কুমার সভার অধিবেশন, ঘরটাকে সবার উপযুক্ত করে তুলতে হবে। ওই ওই বুঝি ওরা এলো, সিঁড়িতে পায়ের শব্দ শোনা যাচ্ছে। যতটুকু হয়েছে, চল এসে পড়লো। যা বলো ভাই, এ ঘরটা কিন্তু কুমার সভার উপযুক্ত নয়। কেন নয়? ঘরের শয্যাগুলি তোমার নবীন সন্ন্যাসীদের পক্ষেও যেন বেশি বোধ হচ্ছে। দেয়ালের ছবি এবং অন্যান্য 5 রকমে এই ঘরটিতে সেই নারী জাতির পরিচয় পাওয়া যায় যেন। সংসারে নারী জাতির পরিচয় তো সর্বত্রই আছে। কেবল ভেবেছিলাম চন্দ্রবাবুর বাসা সেই একতলার ঘরটিতে রমণীর কোনো সংস্রব নেই, কিন্তু সেখানেও পর্দার আড়ালে দেখ না, কি চুলের কাঁটা। হ্যাঁ ভাই, এই স্থানটিও কুমারদের পক্ষে নিষ্কণ্ঠক নয়। ফুলও আছে, কাঁটাও আছে। সেইটাই তো বিপদ, কেবল কাঁটা থাকলে এড়িয়ে যাওয়া যায়। দেখেছো কি? নোট বই, নাম লেখা রয়েছে নৃপবালা। আমার বিশ্বাস নামটি পুরুষ মানুষের নয়। দেখো, প্যালগ্রেভের গীতিকাব্য। হ্যাঁ, এখানেও নাম লেখা রয়েছে। এ নামটিও অন্য জাতীয় বলে ঠেকছে। দেখি দেখি দেখি, নীরবালা। এই নামটি কাব্যগ্রন্থে চলে, কিন্তু কুমার সভাতেও যদি এ নাম ধারিণীরা চলে আসেন, তাহলে দ্বার রোধ করার মতো বলবান তো কাউকে দেখছি না। পূর্ণ তো একটি আঘাতেই আহত হয়ে পড়ল, রক্ষা পায় কিনা সন্দেহ। শুনেছি এসব ব্যাধিতে মেডিকেল কলেজে কোনো চিকিৎসা চলে না। ওই যে চন্দ্রবাবু আসছেন, সঙ্গে আরো কে কে রয়েছেন, সবাই এক্ষুনি আরম্ভ হবে। এই যে তোমরা এসে পড়েছ, এদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের নতুন সভ্য শ্রী রসিক চক্রবর্তী। আর এর নাম শ্রী অবলাকান্ত চট্টোপাধ্যায়। অবলাকান্ত নামটি আমাদের সবার চলতি হবার মতো নয়, স্বীকার করি, কিন্তু পিতৃদত্ত নাম চট করে বদল করা যায় না। এই যে আমার পিতা আমার রসবোধ সম্বন্ধে পরিচয় পাবার পূর্বেই রসিক নাম রেখেছিলেন। এখন পিতৃসত্ব পালনের জন্য আমাকে রসিকতার চেষ্টা করতে হয়। তবে ওকে যদি ভুলে আপনি অবলাকান্ত নাও বলেন, উনি লাইবেলের মোকদ্দমা আনবেন না। আপনি যখন এতটা অভয় দিচ্ছেন তখন নিশ্চিন্ত হলুম, কিন্তু আজ সবাই পূর্ণবাবুকে দেখছি না। আজকে তর্ক বিতর্কের উত্তেজনায় পূর্ণবাবুর শরীর খারাপ দেখে তাকে বাড়ি পৌঁছে এলুম। পূর্ণবাবুর যেরকম দুর্বল অবস্থা, পূর্ব থেকেই তার সাবধান হওয়া উচিত ছিল। এ কি অবলাকান্ত বাবু, এ সমস্ত কি আয়োজন? আমাদের সবার কার্যাবলীর মধ্যে মিষ্টান্নটা তো ছিল না। সেই ত্রুটি যিনি সংশোধন করেছেন তাকে সবার হয়ে ধন্যবাদ দিই। শ্রীশবাবু, আহারটাও কি আপনাদের নিয়ম বিরুদ্ধ? এই সমস্ত সামাজিকতায় সবার কার্যের ব্যাঘাত ঘটে তাতে সন্দেহ নেই, তবে চন্দ্রবাবু, ওটা মিষ্টি, ওটা আগে খাবেন না, এই দিকে তরকারি আছে। তবে তাই দিন, আজ প্রমাণিত হবে মিষ্টান্ন কাজের ব্যাঘাত সৃষ্টি করে না সাহায্য করে। মনে হচ্ছে নতুন পরিবেশে সবার আরম্ভটা ভালোই হবে। শ্রীশবাবু, স্ত্রী সভ্য নেওয়া সম্বন্ধে আপনি কিছু বিবেচনা করেছেন? ভেবে দেখতে গেলে ওতে আপত্তির কারণ বিশেষ নেই, কেবল সমাজের আপত্তির কথাটাই আমি ভাবি। সমাজকে অনেকটা শিশুর মতো গণ্য করা উচিত। শিশুর সমস্ত আপত্তি মেনে চললে শিশুর উন্নতি হয় না। সমাজ সম্বন্ধেও ঠিক সেই কথা ঠেকে। আমার বোধ হয়
আমাদের দেশে যে এত সভা সমিতির আয়োজন অনুষ্ঠান অকালে ব্যর্থ হয় তার প্রধান কারণ সে সকল কার্যে স্ত্রীলোকের যোগ নেই। আমার মতে স্ত্রী জাতিকে যদি আমরা নিচু করে রাখি তাহলে তারাও আমাদের নিচের দিকেই আকর্ষণ করেন। সমস্ত মহৎ চেষ্টা থেকে মেয়েদের দূরে রেখেছি বলেই আমাদের দেশের কাজে প্রাণ সঞ্চার হচ্ছে না। আমাদের কাজে মেয়েদের যোগদানের সুফলই হবে। কাজ অনেক রয়েছে। দেশলাইয়ের কাঠির সন্ধান চালাতে হবে, গরুর গাড়ি, ঢেঁকি, তাঁত প্রভৃতি আমাদের দেশি অত্যাবশ্যক জিনিসগুলোকে কার্যপকরী করে তোলার চেষ্টা করতে হবে। এ কাজে মেয়েদের যোগদানে কোনো আপত্তি দেখছি না আমি। তাহলে নির্মলাকে গ্রহণ করা হলো সর্বসম্মতভাবে। তাহলে এখানেই আজ সভা ভঙ্গ করা হোক, কারণ এরপর আজ কোনো আলোচনা চলবে না। হলো কি বলো দেখি? আমার যে ঘরটি এতকাল কেবল ঝড়ু বেহারার ঝাড়নের তাড়নে নির্মল ছিল, সেই ঘরের হাওয়া দুই বোনের অঞ্চল বিজনে চঞ্চল হয়ে উঠছে যে। দয়া করে মাঝে মাঝে দেখা দিয়ে যাই, তার উপর আবার জবাবদিহি। আচ্ছা মুখুজ্জে মশাই, এতক্ষণ তুমি এখানে বসে কি করছিলে? তোদের গয়লা বাড়ির দুধের হিসেব লিখছিলুম। আচ্ছা, সত্যি করে বলো দেখি, দিদির নামে তুমি কখনো কবিতা রচনা করেছো? একবার তিনি যখন অত্যন্ত রাগ করেছিলেন তখন তার স্তব রচনা করে গান করেছিলুম। তারপরে দেখলুম তাতে উল্টো ফল হলো। বাতাস পেয়ে যেমন আগুন বেড়ে উঠে তেমনি হলো। সেই অবধি স্তব রচনা ছেড়েই দিয়েছি। কিন্তু কিন্তু আর নয়, এবার মশায়েরা বিদায় হন, এখনই লোক আসবে। ওই যে কারা এসে পড়েছে, আমিও ভেতরে যাই। আমরাও পালাই। আহা, মনে হলো চক্ষের সম্মুখে একজোড়া মায়া স্বর্ণমৃগ ছুটে পালালো। রুমাল, রসিকবাবু এখানে একটা রুমাল পড়ে রয়েছে। দেখি দেখি দেখি, তাই তো, দুর্লভ জিনিস আপনার হাতে ঠেকে দেখছি। দিব্যগন্ধ। শ্রীশবাবু, এ রুমালটাতে তো আমাদের কুমার সভায় পতাকা নির্মাণ চলবে না। দেখেছেন কোনে একটা ছোট্ট ন অক্ষর লেখা রয়েছে। আচ্ছা, কি নাম হতে পারে বলুন দেখি? নলিনী? না, বড্ড চলতি নাম। নীলাম্বুজা? ভয়ঙ্কর মোটা। নিহারিকা? বড্ড বাড়াবাড়ি। বলুন না রসিকবাবু, আপনার কি মনে হয়? নাম মনে হয় না মশাই, আমার ভাব মনে আসে। অভিধানে যত ন আছে সমস্ত মাথার মধ্যে রাশিকৃত হয়ে উঠতে যাচ্ছে। নয়ের মালা গেঁথে একটি নিরুৎপল নয়নার গলায় পরিয়ে দিতে ইচ্ছে করছে। নির্মল নবনী নিন্দিত নবীন, বলুন না শ্রীবাবু, শেষ করে দিন। নবমল্লিকা। বেশ বেশ বেশ, নির্মল নবনী নিন্দিত নবীন নবমল্লিকা। গীত গোবিন্দ মাটি হলো। শ্রীশবাবু, বুড়ো মানুষকে বঞ্চনা করে রুমাল খেলা চুপি চুপি পকেটে পুরবেন না। আবিষ্কারকর্তার অধিকার সকলের উপর। আমার এই রুমাল খানিতে একটু প্রয়োজন আছে শ্রীশবাবু। আপনাকে তো বলেছি, আমার নির্জন ঘরের একটি মাত্র জানালা দিয়ে একটু মাত্র চাঁদের আলো আসে। আমার একটা কবিতা মনে পড়ে গেল। কুঞ্জ পথে পথে চাঁদ উকি দেয় আসি, দেখে বিলাসিনীদের মুখ ভরা হাসি, কর প্রসারণ করি ফিরে সে জাগিয়া, বাতায়নে বাতায়নে লাবণ্য মাগিয়া। সে লাবণ্য দৈবাত কখনো দেখেছেন রসিকবাবু? দেখেছি বই কি, নইলে ওই রুমালখানার জন্য এত লড়াই করি? আর ওই যে নক্ষরের কথাগুলো আমার মাথার মধ্যে এখনো এক ঝাঁক ভ্রমরের মতো গুঞ্জন করে বেড়াচ্ছে। রসিকবাবু, আপনার ওই মগজটি একটি মৌচাক বিশেষ। ওর ফুকুরে ফুকুরে কবিত্বের মধু আমাকে শুদ্ধ মাতাল করে দেবেন দেখছি। আর বলবেন না, আমাদের অবলাকান্ত বাবু এসে হাজির। আমার আসতে অনেক দেরি হয়ে গেল, মাফ করবেন শ্রীশবাবু। আমি সন্ধ্যাবেলায় উৎপাত করতে এলুম, আমাকে মাফ করবেন অবলাকান্ত বাবু। মাফ করব? রোজ সন্ধেবেলায় যদি এই রকম উৎপাত করতে আসেন। আচ্ছা রাজি, কিন্তু এরপর যখন অনুতাপ উপস্থিত হবে তখন প্রতিজ্ঞা স্মরণ করবেন। রসিক দাদা, তুমি শ্রীশবাবুর পকেটের দিকে হাত বাড়াচ্ছ কেন? বুড়ো বয়সে গাঁট কাটা ব্যবসা ধরবে নাকি? না ভাই, সে ব্যবসা তোদের বয়সী শোভা পায়। একখানা রুমাল নিয়ে তকরার চলছে, তোকে তার মীমাংসা করে দিতে হবে ভাই। এই দেখ রুমাল। অবলাকান্ত বাবু, আপনি নিরপেক্ষ ব্যক্তি, রুমালখানা এখন আপনার হাতেই থাক।
উভয় পক্ষের বক্তৃতা শেষ হয়ে গেলে বিচারে যার প্রাপ্য হবে তাকেই দেবেন। ও রুমালের কোণে একটা নক্ষর লাল সুতোয় সেলাই করা দেখছি। দেখেছেন এটি কার রুমাল? দেখিনি, কে বললে? দেখেছেন? কাকে দেখলেন? তো দুটি আছে। দুইটিই দেখেছি। তাই এই রুমাল দুজনের যারই হোক, দাবি আমি পরিত্যাগ করতে পারবো না। আজ আসি, কাজ আছে। আমরা পাশের ঘরে ছিলাম। জেলেরা জাল টানাটানি করে মরছে আর চিল বসে আছে ছো মারার জন্য। শেষ দিদির রুমালখানা নিয়ে কি কাণ্ডটাই ঘটল। আমিও এমনি বোকা, ভুলেও কিছু ফেলে যাইনি। 12খানা রুমাল এনেছি। ভাবছি এবার ঘরের মধ্যে রুমালের হরির লুট দিয়ে যাব। নীরু, তোর হাতে ওটা কিসের খাতা? যে গানগুলো আমার পছন্দ হয় ওতে লিখে রাখি। ছোট দিদি, আজকাল তোর কিরকম পারমার্থিক গান পছন্দ হচ্ছে, তার এক আধটা নমুনা দেখতে পারি কি? দিন গেল রে ডাক দিয়ে নে পারের খেয়া, চুকিয়ে হিসেব মিটিয়ে দে তোর দেয়া নিয়া। দিদি ভারী ব্যস্ত যে, পার করবার নিয়ে ডেকে দিচ্ছি ভাই। যা দেবে যা নেবে সেটা মোকাবেলায় ঠিক করে নিও ভাই। অবলাকান্ত বাবু আছেন? কে আবার এলো? আমি পালাই। বাড়িটা যা হয়েছে। আসুন বিপিন বাবু, আসুন আসুন। আমি আসবার তরুণ, আপনাদের কোনো লোকসান নেই তো? ঘর থেকে কিছু লোকসান না হলে লাভ হয় না বিপিন বাবু, ব্যবসার এই নিয়ম। রসিক দাদা, রসিকতা আজকাল একটু শক্ত হয়ে আসছে। গুড় জমে যেরকম শক্ত হয়ে আসে। মুখখানা প্রসন্ন করুন বিপিন বাবু, আমাদের প্রতি ঈর্ষা করবেন না। আমি তো বৃদ্ধ, যুবকের ঈর্ষার যোগ্যই নই। আর আমাদের সুকুমার মূর্তি অবলাকান্ত বাবুকে কোনো স্ত্রীলোক পুরুষ বলেই জ্ঞান করে না। আপনাকে দেখে যদি কোনো সুন্দরী কিশোরী ত্রস্ত হরিণীর মতো পলায়ন করে থাকেন, তাহলে মনকে এই বলে সান্ত্বনা দেবেন যে তিনি আপনাকে পুরুষ বলেই মস্ত খাতিরটা করেছেন। রসিক বাবু, আপনাকেও যে দলে টানছেন অবলাকান্ত বাবু, এ কি রকম হলো? কি জানি বিপিন বাবু, আমারই অবলাকান্ত নামটাই মিথ্যে। কোনো অবলা তো এ পর্যন্ত আমাকে কান্ত বলে বরণ করেনি। হতাশ হবেন না, এখনো সময় আছে। সে আশা যদি থাকতো তাহলে চিরকুমার সভায় নাম লেখাতে যেতুম না। এটা কিসের খাতা? কান লেখা দেখছি। নীরবালা দেবী। কি পড়ছেন বিপিন বাবু? কোনো অপরিচিতার কাছে অপরাধ করছি, হয়তো তার কাছে ক্ষমা প্রার্থনা করবার সুযোগ পাবো না, এবং হয়তো তার কাছে শাস্তি পাবারও সৌভাগ্য হবে না। কিন্তু এই কানগুলি মানি এবং হাতের অক্ষরগুলি মুক্ত। যদি লোভে পড়ে চুরি করি, তবে বিধাতা ক্ষমা করবেন। বিধাতা মাপ করতে পারেন, কিন্তু আমি করব না। ও খাতাটির পরে আমারও লোভ আছে বিপিন বাবু। আমি বুঝি লোভ মোহ সমস্ত জয় করে বসে আছি? আহা, হাতের অক্ষরের মতো জিনিস আর আছে? মনের ভাব মূর্তি ধরে আঙ্গুলের আগা দিয়ে বেরিয়ে আসে। এই অবলাকান্ত, খাতাখানি ছেড়ো না ভাই, এই জিনিসের দাম আছে। বিপিন বাবু, আপনি তো নীরবালাকে জানেন না, আপনি এ খাতা নিয়ে কি করবেন? হ্যাঁ, আপনারা তো স্বয়ং তাকেই জানেন। খাতাখানিতে আপনাদের প্রয়োজন কি? এটা আমিই নিয়ে যাচ্ছি। এই কি রকম ডাকাতি দিদি? আমার গানের খাতা নিয়ে গেল। আমার ভয়ানক রাগ হচ্ছে। রাগ শব্দের নানা অর্থ অভিধানে কয়। আচ্ছা পণ্ডিত মশাই, তোমার অভিধান জাহির করতে হবে না। আমার খাতা ফিরিয়ে আনো। পুলিশে খবর দে ভাই, চোর ধরা আমার ব্যবসা নয়। কেন দিদি তুমি আমার খাতা নিয়ে যেতে দিলে? এমন অমূল্য ধন তুই ফেলে রেখে যাস কেন শুনি? আমি বুঝি ইচ্ছে করে ফেলে রেখে গেছি? লোকে সেই রকমই সন্দেহ করছে। রসিকদা, আমি যাই, তোমার ঠাট্টা ভাল লাগছে না। আচ্ছা রসিক বাবু, রাগ করবেন না। বিপিন বাবু, যদি বা করি, আপনার ভয় করবার কোনো কারণ নেই। আমি ভারী দুর্বল। দু একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি রাগ করবেন না? না, আমার বয়স সম্বন্ধে কোনো প্রশ্ন না। না না না, তবে জিজ্ঞেস করুন, ঠিক উত্তর পাবেন। সেদিন যে মহিলাটিকে দেখলুম, তিনি আলোচনার যোগ্য। অসংকোচে তার সম্বন্ধে জিজ্ঞেস করতে পারেন। অবলাকান্ত বাবু বুঝি? তার কথা বলবেন না, তার মুখে অন্য কথা নেই। তবে হয়েছে কি, তিনি নীরবালা কাকে যে বেশি ভালোবাসেন স্থির করে উঠতে পারেন না। তিনি দুজনের মধ্যে সর্বদাই দোলায়মান। কিন্তু তাদের কেউ কি ওর প্রতি? না না না, এমন ভাব নয় যে বিবাহ করতে পারেন। সে হলে তো কোনো গোলই ছিল না। শ্রীমতী নীরবালা বুঝি গান ভালোবাসেন? বাসেন বটে, আপনার পকেটের মধ্যেই তো তার সাক্ষী আছে।
কিন্তু খাতাটা এনে আমি অন্যায় করেছি, এখন ফিরিয়ে দিলেও তো মূল অন্যায় এটা অন্যায় থেকে যায়। খাতাটা সম্বন্ধে তিনি কি আপনাদের কিছু বলেছেন? বলেছেন অল্পই, কিন্তু না বলেছেন অনেক। ছি ছি, সে লজ্জা আমারই। আপনার লজ্জা তিনি ভাগ করে নিলেন, যেমন অরুণে লজ্জা উষা রক্তিম। আমাকে আর পাগল করবেন না রসিক বাবু। এই যে তোমরা এখানে, রসিক বাবু আপনার সঙ্গে আমার একটা পরামর্শ আছে। হ্যাঁ, পরামর্শ দেওয়ার উপযুক্ত বয়স হয়েছে বটে, বুদ্ধি নাও হতে পারে। আপনাদের ওখানে সেদিন যে দুটো মহিলাকে দেখেছিলাম, তাদের দুজনকে আমার সুন্দরী বোধ হলো। আপনার বোধ শক্তির দোষ দেওয়া যায় না, সকলেই এক কথাই বলে। যার রুমাল কুড়িয়ে পেয়েছিলাম তার নামটি বলতে হবে। তার নাম নৃপবালা। তিনি কোনটি? আন্দাজ করে বলুন দেখি। যার সেই লাল রঙের রেশমের শাড়ি পরা ছিল, যিনি লজ্জায় পালাতে চাইছিলেন অথচ পালাতে লজ্জাবোধ করছিলেন। তো নৃপবালাই বটে। পা দুখানি লজ্জিত, হাত দুখানি কুণ্ঠিত, চোখ দুটি ত্রস্ত, দুঃখের বিষয় হৃদয়টি দেখতে পাননি। তাহলে ওই অক্ষয় বাবুর স্ত্রী বুঝি ওর বড় বোন পুরবালা। কি নাম বললেন? পুরবালা। তিনি বুঝি সবচেয়ে বড়? হ্যাঁ। সব ছোটটির নাম নীরবালা। আর নৃপবালা কোনটি? তিনি নীরবালার বড়। তাহলে নৃপবালা হলো মেজো, আর নীরবালা ছোট। পুরবালার ছোট নৃপবালা, তার ছোট হচ্ছে নীরবালা। আরে এরা তো নাম জপ করতে শুরু করলে আর তো হিমসহ্য হবে না। এই ফাঁকে আমি পালাই। আমাদের কুমার সভায় আমরা মাসে একদিন করে বিজ্ঞান আলোচনার জন্য স্থির করব মনে করেছিলাম। আজ কি বিষয় নিয়ে আলোচনা পূর্ণবাবু? এই চোখের দৃষ্টি নিয়ে দু চার কথা বলা বলি করা হচ্ছিল। দৃষ্টির রহস্য ভারী শক্ত রসিকবাবু, কিন্তু আজ সভাটা বেশ জমজমাট দেখছি। আমার ভাগ্নি নির্মলাও আজ সভায় প্রথম যোগদান করেছেন। বাহ, তাহলে আজ থেকে আপনি আমাদের ভার নিলেন। লক্ষ্মী ছাড়া পুরুষ সভ্যগুলোকে অনুগ্রহ করে দেখবেন এবং হুকুম করে চালাবেন। চালাবার ক্ষমতা আমার নেই। শুনেছেন পূর্ণবাবু, লোহাকে চালাতে চাইলেও আগুন চাই, গলাতে চাইলেও আগুন চাই। পূর্ণবাবু, রসিকবাবুর সঙ্গে আপনার পরিচয় হয়েছে? আগে হ্যাঁ। গেলবারে আপনার শরীর খারাপ ছিল, এবারে বেশ ভালো বোধ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। সভা অধিবেশনের সময় হয়েছে, আর বিলম্ব করা উচিত নয়। পূর্ণবাবু, আগে কৃষি বিদ্যালয় সম্বন্ধে আজ তুমি যে প্রস্তাব উত্থাপন করবে বলেছিলে, সেটা আরম্ভ করো। আজ 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 এই সভা যে নতুন সৌন্দর্য এবং গৌরব লাভ করিয়াছে, প্রথমেই তাহার জন্য অভিনন্দন প্রকাশ না করিয়া থাকিতে পারিতেছি না। বলে যান পূর্ণবাবু। যে নতুন সৌন্দর্য, যে গৌরব, যে নতুন সৌন্দর্য, অভিনন্দন। সভাপতি মহাশয়, আমার একটা নিবেদন আছে। পূর্ণবাবু আজ সবার আগে সভায় উপস্থিত হয়েছেন বটে, কিন্তু তিনি অত্যন্ত অসুস্থ। তাই প্রত্যুষে নীড় পরিত্যাগ করে বেরিয়েও পূর্ণ হৃদয়ের আবেগ কণ্ঠে ব্যক্ত করার শক্তি নেই। অতএব ওকে আজ আমাদের নিষ্কৃতি দান করতে হবে। আমি জানি কিছুকাল পূর্ব থেকে পূর্ণবাবু ভালো নেই, এ অবস্থায় ওকে আমরা ক্লেশ দিতে পারি না। বিশেষত অবলাকান্ত বাবু ঘরে বসে বসেই আমাদের সবার কাজ অনেক দূর অগ্রসর করে দিয়েছেন। বন্ধুগণ, আমি একটা পরীক্ষায় প্রবৃত্ত আছি। সকলেই জানেন আমাদের দেশের গরুর গাড়ি এমনভাবে নির্মিত যে তার পেছনে ভার পড়লেই উঠে পড়ে এবং গরুর গলায় ফাঁস লেগে যায়। এর প্রতিকার করবার জন্যে আমি উপায় উদ্ভাবনে লেগে আছি এবং এইসব কাজে আমি অবলাকান্ত বাবুর কাছ থেকে পূর্ণ সহায়তা পাচ্ছি। শ্রীমতী নির্মলা আকস্মিক অপঘাতের আশু চিকিৎসা এবং রোগী পরিচর্যা সম্বন্ধে রামরতন ডাক্তার মহাশয়ের কাছ থেকে নিয়মিত উপদেশ এবং শিক্ষা গ্রহণ করছেন। এইরূপে প্রত্যেক সভ্যের স্বতন্ত্র বিশেষ চেষ্টায় আমাদের এই ক্ষুদ্র কুমার সভা সাধারণের অজ্ঞাতসারে ক্রমশই বিচিত্র সফলতা লাভ করতে থাকবে, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। রসিকবাবু, আপনার কাছে একটা পরামর্শ চাই। পূর্ণবাবু বলুন, আপনিও কি কোনো আবিষ্কার? না না, হ্যাঁ, আমার কাছে ওই অবলাকান্ত বাবুর চাল চলন ভালো লাগছে না। দেখুন না, ওই নির্মলা দেবীর কাছে শুধু কেমন ঘুর ঘুর করছে। আপনিও এগিয়ে যান, এখানে বসে কেন? একটা নতুন আবিষ্কার নিয়ে এগিয়ে যান, নির্মলার সাহায্য পাবেন।
কিন্তু কথা কি বলে আরম্ভ করব? বলবেন বলবেন সেদিন বেলুন উড়েছিল, আপনার বাড়ির ছাদ থেকে দেখতে পেয়েছিলেন কি? তিনি যদি বলেন হ্যাঁ। বলবেন মনকে উড়বার অধিকার দিয়েছেন বলেই ঈশ্বর মানুষের শরীরে পাখা দেননি। চমৎকার, এর থেকে অনেক কথার সৃষ্টি হতে পারে। আমি যাই আমি যাই আমি যাই বলি গে। শুনুন, বলুন। সেদিন সেদিন বেলুন উড়েছিল, আপনি কি ছাদের উপর থেকে দেখতে পেরেছিলেন? বেলুন? হ্যাঁ হ্যাঁ, বেলুন। রসিকবাবু বলছিলেন আপনি হয়তো দেখে থাকবেন। বেলুন? হ্যাঁ, বেলুন। এসো এসো উত্তমাধম মধ্যমা, এই 3 শ্যালী না হলে আমার উত্তম মধ্যম হয় না। নিপুণীরও তোরা একটু যা তো, আমাদের কথা আছে। কথাটা কি বুঝতে পারছো তো তোমরা? আচ্ছা আচ্ছা, তোমার আর বলতে হবে না। আচ্ছা তোরা যা তো। দিদি, দিদি তুমি নাকি নিপুণীরর জন্য 2টি পাত্র স্থির করেছো? হ্যাঁ, কথা একরকম ঠিক হয়ে গেছে। তারা মেয়ে দেখে পছন্দ করলেই কথা পাকাপাকি হয়ে যাবে। যদি পছন্দ না করে তাহলে ওদের অদৃষ্ট মন্দ। এবং আমার শ্যালী দুটির অদৃষ্ট ভালো, কি বলো শৈল? নিপুণীরা যদি পছন্দ না করে তাহলে ওদের রুচির প্রশংসা করব। পছন্দ আবার না করবে কি? স্বয়ংবরের দিন গেছে, স্বামী হলেই তাকে বরণ করতে হবে। নইলে তোমার বর্তমান ভগ্নিপতির কি দুর্দশাই হতো শৈল। সারে গা গা। কে বিপিন, কুস্তি ছেড়ে গান ধরেছো? আরে কি করব বলো, গান না শিখে উপায় আছে? তোমার নবীন সন্ন্যাসীদের আমলই পাওয়া যাবে না। সে কি রকম? রস ভরে উঠলেই ত্যাগ সহজ হয়, মেঘ যখন জলে ভারী হয় তখনই জল বর্ষণ করে। রাখো তোমার নতুন ফিলোসফি। রসিকবাবুকে খবর দিয়েছো? যে কোনো মুহূর্তে তার আবির্ভাব ঘটতে পারে। তিনি আমাদের দুজনকে অসংযত করে না তোলেন। ভয় আছে, তবে মনে হচ্ছে তিনি আমাদের পথ দেখাতে পারেন। আরে ওই যে বলতে বলতেই হাজির রসিকদা। রসিকদা, রসিকদাকে আর চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, বিশেষ চিন্তার কারণ। নেপোবালা নিরোবালার কথা তো পূর্বেই আপনারা শুনেছেন। হ্যাঁ, তাদের কোনো বিশেষ সংবাদ? তাদের দুজনের সম্বন্ধে বিশেষ চিন্তার কারণ হয়ে পড়েছে। অসুখ নয় তো? হ্যাঁ, তার চেয়েও বেশি তাদের বিবাহের সম্বন্ধ। বলেন কি রসিকবাবু? বিবাহের তো কোনো কথা শোনা যায়নি। কিচ্ছু না, হঠাৎ মা কাশি থেকে এসে 2 অকাল কুষ্মান্ডের সঙ্গে মেয়ে দুটোর বিবাহ স্থির। এই কিছুতেই হতে পারে না রসিকবাবু। কিন্তু কি করবেন, এই শুক্রবারেই তারা মেয়ে দেখতে আসবে। আসবে। যদি বলেন তো ছেলে দুটিকে পথের মধ্যে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার একটা প্ল্যান মাথায় এসেছে। কিরকম শুনি? সেই ছেলে দুটোকে বাড়ির কেউ চেনে? হ্যাঁ, কেউ না। তারা রাস্তা চেনে না? তাও না। তাহলে সেই ছেলে দুটোকে ভুল রাস্তা চালান দিতে হবে। সেটা আমি পারবো, কিন্তু আপনারা আমাদের জন্য কিছু ভাববেন না রসিকবাবু। সবটাতেই প্রস্তুত। তাহলে ওই শুক্রবার দিনটা কোনো রকম উদ্ধার করে দিন, পরে কোনোদিন আপনাদের বিরক্ত করব। সেজন্য চিন্তা করবেন না, আমরা সব ব্যবস্থা করব। নিশ্চিন্ত হলেম। আমি আর ধন্যবাদ দেব না, সেই 2টি কন্যার চিরজীবনের ধন্যবাদ আপনাদের পুরস্কৃত করব। আর বলবেন না, আর বলবেন না। ওরে ওরে, বরফ জল দে, বরফ জল দে। কি মুশকিলে ফেললে বলো তো? ওরা কোনো রকমেই সেজেগুজে সামনে বেরোবে না। বোধহয় আমাকে ছাড়া কাউকে ওরা আর পছন্দ করছে না। তোমারই সহদরা কিনা, রুচিটা তোমারই মতো। ঠাট্টা রাখো, তুমি ওদের একটু বুঝিয়ে সুঝিয়ে বলো। তুমি না বলে ওরা কিছুতেই শুনছে না। এত অনুগত, একেই বলে ভগ্নিপতিব্রতা শ্যালী। আচ্ছা, আমার কাছে ওদের পাঠিয়ে দাও। মুখুজ্জে মশাই, তোমার পায়ে পড়ি, আমাদের 4টার সামনে ওরকম করে আর বের করো না। এত ভয় কেন? যুবক দুটোকে দেখা দিয়ে আতপোড়া করে ছেড়ে দাও। হতবাগারা বাসায় ফিরে গিয়ে মরে থাকুক। অকারণে প্রাণী হত্যা করায় আমাদের উৎসাহ নেই। জীবের প্রতি কি দয়া! কিন্তু সামান্য ব্যাপার নিয়ে গৃহবিচ্ছেদ করবার দরকার কি? তোদের মা দিদি যখন ধরে পড়েছেন, তখন একবার মিনিট 5 মতো দেখা দিয়ে বিদেয় দে, তারপর আমি আছি। তোদের অনিচ্ছায় কোনো মতেই বিবাহ দিতে দেব না। কোনো মতেই না? কোনো মতেই না। রসিক দাদা, করেছো কি? সে ব্রাহ্মণ ছেলে দুটোকে কোথায় পাঠালে? ভ্রমক্রমে তাদের ভুল ঠিকানা দিয়েছে। সে বেচারীদের কি গতি হবে? বিশেষ অনিষ্ট হবে না। তারা কুমারটুলির নীলমাধব চৌধুরীর বাড়িতে জলযোগ সমাধা করছেন। সেখানেও 2 পাত্রীর সন্ধান আছে। ঘটক বনবালা ভট্টাচার্য তাদের তত্ত্বাবধানের ভার নিয়েছেন।
অক্ষয় দাদা, তুমি অসাধ্য সাধন করতে পারো। আমি একটু আড়ালে থাকি, তুমি ওদের নিয়ে যাও। এসো এসো, হতভাগাদের মাথা একটু ঘুরিয়ে দাও। বেচারারা তোমাদের সাহায্য করতে এসেছে, মানে মানে বিদায় করে দাও। চলো। এই যে আপনারা একলা বসে আছেন, কিছু মনে করবেন না। কষ্ট হয়েছে নিশ্চয়ই। কষ্ট আর দিতে পারলেন কই? একটা কষ্টের মতো কষ্ট স্বীকার করবার সুযোগ পেলে কৃতার্থ হতো। যা হোক, অল্পক্ষণের মধ্যেই চুকে যাবে এই এক সুবিধে, তারপরেই আপনারা স্বাধীন। ভেবে দেখুন, যদি এটা সত্যিকারের ব্যাপার হতো তাহলেই পরিণামে বন্ধন ভয়ম। আমি বলছি, আপনাদের কোনো ভয় নেই। আপনারা বনের বিহঙ্গ, দুটিখানি সন্দেশ খেয়ে আবার বনে উড়ে যাবেন, কেউ আপনাদের বাঁধবে না। রসিক বাবু, এদের এই বিপদ থেকে রক্ষা করতে আপনি আমাদের যা বলবেন আমরা তাতেই প্রস্তুত আছি। কিছু না, কেবল আজকের দিনটা উদ্ধার করে দিয়ে যান, তারপর আপনাদের আর কিছুই ভাবতে হবে না। ভাবতে হবে না? কি বলেন রসিক বাবু, আমরা কি পাশা? আজ থেকে আমরা বিশেষ রূপে এদের জন্য ভাববার অধিকার পাবো। হ্যাঁ, এখন থেকে এদের জন্য ভাবা আমাদের পক্ষে গর্বের বিষয়, গৌরবের বিষয়। তবে তবুও বলছি, বিশেষ ভাবা ছাড়া আপনাদের আর কোনো কষ্টই করতে হবে না। রসিক বাবু, আপনি এখনো আমাদের চিনলেন না? চিনেছি বই কি, সেজন্য আপনারা কিছু মাত্র চিন্তিত হবেন না। আপনি এদের বলেন এই মিথ্যে অভিনয় করার জন্য আমাদের জন্য মার্জনা করেন। সে মার্জনা করবেন ওরা, একটু আড়ালে ওদের জিজ্ঞেস করি। করুন। এই ভদ্রলোকদের এখন কি বলি বলো তো? বলবো কি, তোমরা যত শীঘ্র পারো বিদেয় হও। রসিক দাদা কি বকো তার ঠিক নেই, আমরা কি তাই বলেছি? কিন্তু তাদের অপরাধের জন্য তারা ক্ষমা চাইছেন। অপরাধ কি হয়েছে যে ক্ষমা করতে যাব? বিপিন বাবু, ইনি বলছেন আপনাদের অপরাধ এত মধুর যে এরা তা অপরাধ বলেই গণ্য করেননি। কিন্তু আমি যদি সেই খাতাটি হরণ করতে সাহসী হতাম, তবে সেটা অপরাধ হতো। রসিক দাদা, কি যাতা বকছো? ঈর্ষা করবেন না রসিক বাবু, আপনারা সর্বদাই অপরাধ করবার সুযোগ পান, সেজন্য দণ্ডভোগ করে কৃতার্থ হন। আমি দৈবক্রমে একটা অপরাধ করেছিলুম, সেজন্য কি ক্ষমাও পাবো না? দাঁড়ান, একেবারে হতাশ হবেন না। শাস্তি অনেক সময় বিলম্বে আসে, এখন ফস করে মুক্তি নাও পেতে পারেন। আসুন, জল খাবার তৈরি, মধুরেণও সমাপয়েত। এবার সভা আরম্ভ করছি। পূর্ণবাবু, তোমার প্রস্তাব মতে আমাদের সভা থেকে কুমারব্রত তুলে দেওয়ার জন্য আজ আমরা এখানে মিলিত হয়েছি। এই যে অক্ষয়বাবু এসে পড়েছেন। এরা কে? এরা নীরবালা নিরূপবালা। চন্দ্রবাবুকে প্রণাম করো। নতুন নিয়মে আপনাদের সবাই এ দুটি সভ্য বাড়ল চন্দ্রবাবু। শুনে খুশি হলেম। এদের সঙ্গে আপনার সম্বন্ধ? আমার সঙ্গে এদের সম্বন্ধ খুব ঘনিষ্ঠ। এরা আমার দুটি শ্যালী। শীষবাবু ও বিপিনবাবুর সঙ্গে এদের সম্বন্ধ শুভলগ্নে আরও ঘনিষ্ঠতর হবে। এদের প্রতি দৃষ্টি করলেই বুঝতে পারবেন রসিকবাবু এই যুবক দুটির যে মতের পরিবর্তন করিয়েছেন, সে কেবল বাগ্মিতার দ্বারা নয়। বড় আনন্দের কথা। তাহলে কুমারব্রত উঠিয়ে দেওয়া সম্বন্ধে প্রস্তাব উত্থাপন করাই বাহুল্য। কি বলো পূর্ণবাবু? আমারও তাই মত। শ্রেষ্ঠবাবু, বিপিনবাবু, আপনাদের বড় সৌভাগ্য। আশা করি অবলাকান্তবাবুও। কিন্তু অবলাকান্তবাবুকে তো এখানে দেখছি না। কিচ্ছু চিন্তা করবেন না, তার পরিবর্তন দেখলে আপনারা আরো আশ্চর্য হবেন। চন্দ্রবাবু সঙ্গে সঙ্গে আমাকেও দলে নেবেন। সবাটি যেরকম লোভনীয় হয়ে উঠেছে, এরপর আমাকে আর ঠেকিয়ে রাখতে পারবেন না। আমাদের সৌভাগ্য। রসিকবাবু, আপনার সঙ্গে উনি কে? শৈল, প্রণাম করো। কি অবলাকান্ত বাবু? আপনারা মত পরিবর্তন করেছেন, উনি বেশ পরিবর্তন করেছেন মাত্র। নির্মলা, আমি কিছু বুঝতে পারছি না। অন্যায়, ভারী অন্যায় অবলাকান্তবাবু। আমি অন্যায় করেছি, সে অন্যায়ের প্রতিকার কি আমার দ্বারা হবে? পূর্ণবাবু যদি আমাকে ক্ষমা করেন। কিন্তু আমি ভয় নেই পূর্ণবাবু, অবলাকান্ত বাবুর প্রতি যদি আপনার কোনো ঈর্ষা থেকে থাকে, ভগবানই তা নাকচ করে দিয়েছেন। আপনার দরখাস্ত মঞ্জুর, প্রজাপতির আদালতে ডিক্রি পেয়ে গেলেন, এখন জারি করলেই হলো। তাহলে সভাটা এখানেই ভঙ্গ করা যাক।
শৈলবালা কিন্তু বড় ফাঁকি দিয়েছেন। সম্বন্ধের পূর্বেই পরিহাসটা করে নিয়েছেন। পরে তাই বলে কিন্তু নিষ্কৃতি পাবেন না। নিষ্কৃতি চাইও না। তাহলে এরপর আর সভাও চলতে পারে না, নাটকও নয়। এখানেই নাটকের শেষ হলো। যবনিকা পাত। যবনিকা পাত। এতক্ষণ শুনলেন চিরকুমার সভা নাটকের অভিনয়। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। অভিনয়ে অংশগ্রহণ করেছেন মজিবুর রহমান খান, ইনামুল হক, এস এম মহসিন, এস এম সাদেক বাচ্চু, মোজাম্মেল হোসেন, ফরিদ আলী, সৈয়দ মহিদুল ইসলাম, লায়লা হাসান, লাকি ইনাম, ফেরদৌসি আহমেদ লিনা, ডলি জহুর, সুলতানা বেদৌরা, এ কে এম আব্দুল হক, এম মঞ্জুরুল হক। সঙ্গীতাংশে মজিবুল কাইয়ুম ও ফেরদৌসি আহমেদ লিনা। প্রযোজনা করেছেন আশরাফুজ্জামান।